আজ আমরা পড়ব আন্তর্জাতিক গল্প বিশাল ডানাওয়ালা এক থুতথুড়ে বুড়ো। এটি লিখেছেন বিখ্যাত ঔপন্যাসিক গাব্রিয়েল গার্সিয়া মার্কেজ এবং এটির অনুবাদ করেছেন মানবেন্দ্র বন্দ্যোপাধ্যায়। আমরা গল্পটিতে যাওয়ার আগে লেখক পরিচিতি এবং লেখকের লেখার ধরন বিষয়ে যদি আমরা একটু জেনে নিই, তাহলে আমাদের গল্পটা বুঝতে অনেক সুবিধা হয়। বিখ্যাত ঔপন্যাসিক গাব্রিয়েল গার্সিয়া মার্কেজ 1928 সালে 6 মার্চ দক্ষিণ আমেরিকার কলম্বিয়ার আরাকাটাকায় জন্মগ্রহণ করেন। তার বাবা ছিলেন একজন ফার্মাসিস্ট। বাবার কাজের কারণে শৈশবে নানা নানির কাছে মানুষ। নানি ছিলেন একজন অসাধারণ গল্প বলি। অদ্ভুতিরে জিনিসকে এমনভাবে বর্ণনা করতেন যেন মনে হতো সবকিছু চোখের সামনে দেখতে পাচ্ছেন। নানা রকম ভূত, প্রেত, আত্মা, অলৌকিক বিষয়াদির উপরে বইয়ে ভর্তি ছিল তাদের বাড়ি। নানির কাছেই তার প্রথম পাঠ তার সাহিত্যের ম্যাজিক রিয়েলিজম বা জাত বাস্তবতার। নানির গল্প বলার ধরন তার সাহিত্য সৃষ্টিকে সমৃদ্ধ করে এবং নানির এই গল্প বলার ধরন তার সবচেয়ে বিখ্যাত বই 100 ইয়ার্স অফ সলিচুইড বা নিঃসঙ্গতার 100 বছরকে ব্যাপকভাবে অনুপ্রাণিত করেছিল বলে লেখক নিজে মনে করেন। তিনি গ্যাবো নামে বিশেষ পরিচিত। এই শিশু গ্যাবোর মনে গভীরভাবে দাগ কাটে তার সৈনিক নানার জীবনও। তিনি তাকে অভিধান থেকে শিক্ষা দেন, প্রত্যেক বছর সার্কাসে নিয়ে যেতেন। তার নানা নানির জীবন দর্শন তার আদর্শগত দৃষ্টিভঙ্গি ও রাজনৈতিক বিচক্ষণতাকেও গড়ে দিয়েছিল। তার নানি তার 8 বছর বয়সে মারা যান এবং নানির মৃত্যুর পর তিনি প্রথাগত শিক্ষার জন্য বোর্ডিং স্কুলে ভর্তি হন। এই বোর্ডিং স্কুলটা তার কাছে ছিল শাস্তিস্বরূপ। তিনি কিছুতেই সেখানে থাকেননি। তার বাল্যশিক্ষা শেষ হওয়ার পরে তিনি আইনশাস্ত্র পড়তে যান, কিন্তু দেশের রাজনৈতিক অস্থিরতার দরুন তার আইন পড়া শেষ হলো না। তিনি বিশ্ববিদ্যালয়ে ত্যাগ করলেন এবং পরে তিনি সাংবাদিকতা পড়তে অন্য বিশ্ববিদ্যালয়ে ভর্তি হলেন, কিন্তু সেখানেও তিনি পড়াশোনা শেষ করার আগেই সাংবাদিক হিসেবে কাজ শুরু করেন। তিনি বিজ্ঞাপন বিভাগেও কাজ করেছেন। নানা কাজের মাঝে মার্কেজের প্রথম এবং প্রধান কাজ ছিল তার সাহিত্য সাধনা। কাফকার মেটামরফোসিস পড়ে উদ্বুদ্ধ হয়ে মার্কেজ নিজেকে লেখক হিসেবে গড়ে তুলতে সচেষ্ট হন। স্পেনিশ ভাষায় তার সাহিত্য বিশ্ব সাহিত্যের সম্পদে পরিণত হয়েছে। ম্যাজিক রিয়েলিজম বা জাদু বাস্তবতা সাহিত্যের এমন এক মোহনীয় ধারার সাথে সারা পৃথিবীর মানুষকে তিনি নতুন করে পরিচয় করিয়ে দিলেন। তিনি একাধারে ঔপন্যাসিক, ছোট গল্পকার, সাংবাদিক, প্রকাশক এবং জনপ্রিয় রাজনীতিবিদ। তার বিখ্যাত রচনাগুলি হল ইন ইভিল আওয়ার, 100 ইয়ার্স অফ সলিচুইড, লাভ ইন দ্য টাইম অফ কলেরা, দ্য জেনারেল ইন হিজ ল্যাবিরিন্থ, নো ওয়ান রাইজ টু দ্য কর্নেল প্রভৃতি তার বিখ্যাত রচনা। এছাড়াও তার অনেক ছোট গল্পের সংকলন আছে, যেমন আইজ অফ আ ব্লু ডগ, ওয়ান অফ দিস ডেজ, কালেক্টেড স্টোরিজ প্রভৃতি। চতুর্থ লাতিন আমেরিকান হিসেবে 1982 সালে তিনি সাহিত্যে নোবেল পান। এছাড়াও দেশ বিদেশ থেকে বহু সম্মানে ভূষিত হন তিনি। যাদবপুর বিশ্ববিদ্যালয় তাকে 1986-তে সাম্মানিক ডিলিট উপাধিতে ভূষিত করেন। তিনি পরিকল্পনা করেছিলেন 3টি খণ্ডে তিনি তার আত্মজীবনী লিখবেন। 2002-এ তার প্রথম খণ্ড আত্মজীবনীর লিভিং টু টেল আ টেল প্রকাশ করেন, কিন্তু বাকি 2টি খণ্ড তিনি আর রচনা করে উঠতে পারেননি। 1999 সাল থেকে তিনি লিম্ফোটিক ক্যান্সারে ভুগছিলেন। 2012 জুলাই থেকে তার স্মৃতি লোপ হতে শুরু করে এবং 2014 সালের 17 এপ্রিল তিনি মৃত্যুবরণ করেন। মৃত্যুর সময় তিনি রেখে যান স্ত্রী, 2 ছেলে এবং 5 নাতি নাতনিকে। গাব্রিয়েল গার্সিয়া মার্কেজ তার লেখার ধরন জাদু বাস্তবতা বা ম্যাজিক রিয়েলিজম। এই ম্যাজিক রিয়েলিজম বা জাদু বাস্তবতাটা কি, এ বিষয়ে আমরা একটু জেনে নিই। আমাদের তাহলে গল্পটি বুঝতে সুবিধা হয়, কারণ এটিও একটি ম্যাজিক রিয়েলিজমেরই উদাহরণ।
মার্কেজ হলেন ম্যাজিক রিয়েলিজম বা জাদু বাস্তবতার জনক। অবাস্তব প্রেক্ষাপটে অবাস্তব ঘটনার মিশ্রণে এমন একটি গল্পের অবতারণা করা হয় যে মনে হবে সবটাই বানানো, কিন্তু লেখক স্বাভাবিকভাবে গল্প বলে যান এবং কোনো চিরন্তন সত্যকে প্রকাশ করেন। এটাই হলো জাদু বাস্তবতা। মার্কেজের গল্প সংলাপ বহুল নয়, বর্ণনামূলক। সেখানে লেখক সবজান্তার ভূমিকা পালন করেন। তার গদ্য ঘন বুনটে লেখা, দীর্ঘ এবং জটিল বাক্যে তিনি তার বক্তব্যকে প্রকাশ করেন। মানুষের মনস্তত্ত্ব তার উপজীব্য নয়, তিনি মানুষের আচরণ বর্ণনা করে চরিত্র ফুটিয়ে তোলেন। তিনি বর্ণনাকালে বাস্তবতার সঙ্গে অকাতরে মিশিয়ে দেন কাল্পনিক ঘটনা। মার্কেজের কল্পনা প্রবণতা পাঠককে যেমন আনন্দ দেয়, ঠিক তেমনি কাহিনীর রাজনৈতিক দিগদর্শন চিন্তায় আলোড়ন তোলে। বিষয়টাকে আমরা আরেকটু খুলে বলি। মার্কেজ নিজে বলছেন এক জায়গায়, আমি সবসময় এটা দেখে মজা পাই যে আমার কাজের বড় প্রশংসাগুলো আসে কল্পনার জন্য, অথচ বাস্তবতা হচ্ছে আমার লেখালেখির মধ্যে একটি লাইনও নেই যার কোনো বাস্তব ভিত্তি নেই। তিনি আরো বলতেন, আমাদের জীবন ম্যাজিক রিয়েলিজমের বাইরে কিছু নয়। আমাদের জীবনে এমন কিছু ঘটে যা আমরা ব্যাখ্যা করতে পারি না, তবে তা অবাস্তব কিছু নয়। এখানে মনে রাখতে হবে যে জাদু বাস্তবতা মানে অবাস্তব বা অদ্ভুত কিছু নয়। অদ্ভুত একটা কিছু লেখা মানে জাদু বাস্তবতা নয়। জাদু বাস্তবতার ঘটনা ব্যাখ্যা করা গেলে সেটা আর জাদু বাস্তবতা থাকে না। তেমনি জাদু বাস্তবতার কথা শুনে আমাদের মনে যদি অবাস্তব বলে নাচক করে দেয়, তখনও সেটা আর জাদু বাস্তবতা থাকে না। ম্যাজিক রিয়েলিজমের ভর করে নিঃসঙ্গতার 100 বছর আসলে আমাদের শোনায় মানুষের উত্থান পতনের গল্প, মানুষের ভিড়ে মানুষের একলা হয়ে যাওয়ার গল্প, প্রজন্মের পর প্রজন্মের নিঃসঙ্গতার গল্প, সেই সঙ্গে শোনায় মৃত্যু, ক্ষুধা আর যৌনতার গল্প। ম্যাজিক রিয়েলিজমগুলো এমনই এক সৃষ্টি যেখানে ব্যাখ্যার সুযোগ নেই, তবে বিশ্বাস না করে উপায় থাকবে না। মনে হবে, আরে এমন তো হয়, আমাদের জীবনেও তো হয়। বিশ্বাস, অবিশ্বাস, বাস্তব, অবাস্তব, কত উপকরণ তো আমাদের জীবনেই মিশে আছে। ম্যাজিক রিয়েলিজম ব্যাখ্যাতীত হলেও আসলে শুধু সাহিত্যের অংশ নয়, আমাদের জীবনের অংশ। ম্যাজিক রিয়েলিজমের মাধ্যমে লেখক এখানে সমাজের বেশ কিছু বিষয় খুব সহজে পাঠকের সামনে তুলে ধরতে পারলেন। আসলে হুজুগ, সংস্কার, স্বার্থপরতা, সুযোগ সন্ধান, সরল বিশ্বাস, মানব সমাজের এমন সব নানামুখী চরিত্র বৈশিষ্ট্যের উন্মোচন ঘটানোই ছিল মার্কেজের লক্ষ্য। আমরা এই গল্পেও দেখি জাদু বাস্তবতাকে অবলম্বন করে তিনি সমাজের বিভিন্ন শ্রেণীর চরিত্র বৈশিষ্ট্য পাঠকের সামনে অতি সহজে তুলে ধরতে পেরেছেন। আমরা এই গল্পেও দেখি লেখক তার সে উদ্দেশ্য পূরণের জন্য এক ডানাওয়ালা থুতরে বুড়োকে অবলম্বন করেছেন। কাহিনীতে ধর্মের প্রবণতা স্পষ্ট হয়েছে পাদ্রে গনসাগার আগমনে। সেখানেও কিন্তু রাজতন্ত্রের স্বরূপ উন্মোচন, তাদের নিজেদের নিরঙ্কুশ করে তোলার প্রবণতা এই কাহিনীতে আবর্তিত হয়েছে ডানাওয়ালা থুতরে বুড়োকে কেন্দ্র করেই। তিনি আরও দেখিয়েছেন এখানে যে আমরা যখন কোনো মানুষকে ব্যবহার করি, তখন তার কাছ থেকে দ্রুত কিছু পাওয়ার সম্ভাবনা দৃষ্টিকোণ থেকে তাকে দেখি। তখন তাকে আর তার অস্তিত্বের সততায় দেখার মানসিকতা আমাদের আর থাকে না, আর সেটা পারি না বলেই এই গল্পের বুড়োকে নিয়ে এত কূট জল্পনা কল্পনা। এবার আসি আমরা গল্পে। মার্কেজের ম্যাজিক রিয়েলিজম ধারার অন্যতম ছোট গল্প আ ভেরি ওল্ড ম্যান উইথ ইনরমাস উইংস, এই গল্পটির বাংলা অনুবাদ করলেন মানবেন্দ্র বন্দ্যোপাধ্যায়। বিশাল ডানাওয়ালা এক থুরথুরে বুড়ো। এটি তার এই শহরে কোনো চোর নেই ও অন্যান্য গল্প সংকলনের 13টি গল্পের মধ্যে 7ম গল্প এটি। অনুবাদক কর্মজীবনের গোড়াতে অধ্যাপনা করেছেন রেঙ্গুনে,
যাদবপুর বিশ্ববিদ্যালয়ের তুলনামূলক সাহিত্য বিভাগের অধ্যাপক হিসেবে ছিলেন বিশেষভাবে পরিচিত। তিনি ছোটদের বড়দের কবিতা, প্রবন্ধ, উপন্যাস মিলিয়ে 100-র কাছাকাছি গ্রন্থের অনুবাদ করেছেন। তিনি মালয়ালাম ভাষার লেখক ভৈকম মোহাম্মদ বশিরের ছোট গল্প অনুবাদের জন্য পেয়েছেন সাহিত্য একাডেমি পুরস্কার। শিশু সাহিত্যে অবদানের জন্য বিদ্যাসাগর পুরস্কার পান। এবার আমরা আমাদের পাঠ্যগল্পটি লাইন বাই লাইন পড়ে বোঝার চেষ্টা করি। এই গল্পটি বড্ড বেশি আক্ষরিক অনুবাদ, সেজন্য অনেকেরই গল্পটি বুঝতে একটু অসুবিধা হয়। আর যে কোনো আক্ষরিক অনুবাদই সাহিত্য রসস্বাদনে বিঘ্ন ঘটায়। তাই গল্পটি আমরা সহজ করে বোঝার চেষ্টা করি এখন। গাব্রিয়েল গার্সিয়া মার্কেজ সাংবাদিক সুলভ ভঙ্গিতে এই গল্পে এমন এক মানুষের কথা শোনালেন যাকে কেউ আগে কখনো দেখেনি। গল্পটিতে সমুদ্র তীরবর্তী গ্রামের এক দরিদ্র পরিবারের আশ্চর্য অভিজ্ঞতার বর্ণনা দেওয়া হয়েছে। এবার আমরা গল্পটা পড়ি। বৃষ্টির তৃতীয় দিনে ওরা বাড়ির ভেতরে এতই কাঁকড়া মেরেছিল যে পেলাইওকে ভিজে 100 উঠোন পেরিয়ে গিয়ে সেগুলোকে সমুদ্রে ছুঁড়ে ফেলে দিতে হয়েছিল। কারণ সারা রাত ধরে নবজাত শিশুটির ছিল জ্বর, আর ওরা ভেবেছিল জ্বরটা হয়েছে ওই পচা বদগন্ধটার দরুন। মঙ্গলবার থেকে সারা জগৎ কেমন বিষণ্ণ হয়ে আছে। সমুদ্র আর আকাশ হয়ে উঠেছে একটাই ছায়াধূসর বস্তু। সমুদ্রের কাছেই একটা বাড়িতে পেলাইও, তার স্ত্রী এলিজেন্দা ও তাদের নবজাত শিশুটি বাস করে। গত 3 দিন ধরে প্রবল এবং অবিশ্রান্ত বর্ষণে সমুদ্র থেকে অজস্র কাঁকড়া উঠে এসেছে তাদের বাড়িতে। তাদের উঠোন ভিজে কাদায় একাকার হয়ে গেছে। পেলাইও ও তার স্ত্রী সেই কাঁকড়া মারে এবং পেলাইও সেগুলো সমুদ্রে ফেলে আসে। তাদের নবজাত শিশুটির জ্বর। তারা ভেবেছিল এই মরা কাঁকড়ার পচা দুর্গন্ধের জন্য তাদের সন্তানের জ্বর হয়েছে। সেই জন্য সেই ভিজে কাদায় 100 উঠোন পার হয়ে পেলাইও কাঁকড়াগুলো সমুদ্রে ফেলে এসেছে। গত 3 দিন ধরে অবিরাম এই মুষল বৃষ্টির জন্য সারা পৃথিবীকে যেন এক অদ্ভুত বিষণ্ণতে গ্রাস করেছে। সমুদ্র আর আকাশ হয়ে উঠেছে একটাই ছাই রঙের ধূসর বস্তু। সেই দুঃস্বপ্ন দেখে আঁতকে উঠে পেলাইও ছুটে চলে গেল এলিজেন্দার কাছে, তার বউ। সে তখন অসুস্থ বাচ্চাটির কপালে জলপট্টি দিচ্ছিল, আর পেলাইও তাকে ডেকে নিয়ে গেল উঠোনের পেছন কোণটায়। এটা সত্যিই তার কাছে একটা দুঃস্বপ্ন ছিল। সে এটা দেখে আঁতকে উঠল এবং সে দাঁড়াতে পারল না, ছুটে চলে গেল সে তার স্ত্রী এলিজেন্দার কাছে। এলিজেন্দা তখন তাদের সেই অসুস্থ বাচ্চাটির কপালে জলপট্টি দিয়ে জ্বর নামানোর চেষ্টা করছিল। পেলাইও তার স্ত্রীকে ডেকে নিয়ে এসে সে উঠোনের পেছন কোণে গেল। পড়ে থাকা শরীরটার দিকে তাকিয়ে তারা কেমন হতভম্ব হয়ে চুপচাপ দাঁড়িয়ে রইল। খুব স্বাভাবিক, তাদের পক্ষে কথা বলা সম্ভব নয়। একটি হতভম্ব হয়ে গেল, কিংকর্তব্য বিমূঢ় হয়ে গেল যে এই ডানাওয়ালা মানুষ এরকম তারা কখনো আগে দেখেনি। এবং তাদের বাড়ির পিছনে, উঠোনের পিছনে পড়ে রয়েছে, এটা তাদের কাছে আরও অবাক করলো এবং তারা চুপচাপ দাঁড়িয়ে রইল খানিকক্ষণ। সে বুড়োর পরনে ন্যাকড়া কুড়িনির পোশাক, তার টাক পড়া চকচকে মাথাটায় কয়েকটা মাত্র বিবর্ণ চুল রয়েছে, ফোকলা মুখটায় খুবই কম দাঁত, আর এককালে যদি বা তার কোনো জাঁকজমক থেকেও থাকতো, এখন সেই ঝোড়ো কাকের প্রপিতামহের করুণ দশা যে জাঁকজমক একেবারে উধাও করে দিয়েছে। তার বর্ণনা করছে সেই থুরথুরে বুড়োটি, তার পরনে ছিল ন্যাকড়া কুড়িনির পোশাক, তার টাক পরা মাথা, চকচকে মাথা, এবং সে মাথায় কয়েকটি মাত্র চুল আছে এবং সেই চুলগুলো রং বিবর্ণ, মানে স্বাভাবিক রঙের রং বদলে গেছে। বিবর্ণ হয়ে যাওয়া বলতে স্বাভাবিক রংটা নেই, চুলের যা স্বাভাবিক রং সেটা নেই, অর্থাৎ চুলগুলো পেকে গেছে, পাকা চুল কয়েকটি, এবং তার দাঁতও নেই, বয়স হয়ে গেছে, খুব স্বাভাবিকভাবে দাঁত পড়ে গেছে, কয়েকটি মাত্র দাঁত আছে। আর তার যদি জোয়ানকালে মানে জাঁকজমক থেকেও থাকতো, এখন কিন্তু নেই। এখন তার অবস্থাটা হয়েছে কেমন, ঝোড়ো কাকের প্রপিতামহ মানে ঠাকুরদাদা, মানে ঝোড়ো কাকের ঠাকুরদাদার যে চেহারা হতে পারে সেই চেহারাটার কথা লেখক এখানে বলছেন, যে তার যদি কখনো কোনো কালে জাঁকজমক থেকে থাকতো তো সেটা আর কোনো অবশিষ্ট নেই এখানে। তার অধিকায় শিকারী পাখির ডানা, নোংরা, অর্ধেকটাই পালক খসা, চিরকালের মতো কাদায় জট পাকিয়ে গিয়েছে।
তার যে বিশাল দুটো ডানা শিকারী পাখির, অর্থাৎ বাজ পাখি বা চিলের মতো যে ডানা, সেই ডানাগুলো নোংরা এবং তার অর্ধেকটাই পালক নেই, পালক খসে গেছে এবং পালকগুলো দেখে মনে হচ্ছে যেন চিরকালের মতো কাদা জট পাকিয়ে গেছে। সেই কাদা এমনভাবে জট পাকিয়েছে যে কাদা আর উঠবে বলে তাদের অন্তত মনে হচ্ছে না। আর বেলাভূমির বালি মার্চের রাত্রিরে যা ঝকঝক করে গুঁড়ো গুঁড়ো আলোর মতো হয়ে উঠেছে কাদার পচা খোলক মাছগুলোর একভাবে সেদ্ধ হওয়া দগদগ স্তূপে। এই মার্চ মাসে বেলাভূমি ঝকঝক করে গুঁড়ো গুঁড়ো আলোর মতো, আর সেখানে সেই বেলাভূমি এখন এই টানা বৃষ্টির দরুন কাদা আর পচা খোলক মাছগুলো একভাবে সেদ্ধ হয়ে দগদগ স্তূপে পরিণত হলে যেমন হয়, বেলাভূমির অবস্থা ঠিক তেমন হয়েছে। দুপুরবেলাতে আলো এমন দুর্বল যে পেলাইও যখন কাঁকড়াগুলোকে ছুঁড়ে ফেলে দিয়ে বাড়ি ফিরছিল, তার পক্ষে দেখাই মুশকিল ছিল উঠোনের পেছন কোণটায় কি সেটা ছটফট করে নড়তে নড়তে কাতরাচ্ছে। আমরা দেখলাম যে আকাশ এবং সমুদ্রের রং এক বর্ণ হয়ে গেছে, ধূসর বর্ণ, চারিদিক অন্ধকার হয়ে আছে। এই দুপুরবেলাতেও আলো নেই, তাই পেলাইয়ের পক্ষে দেখা সম্ভব হচ্ছিল না যে তাদের উঠোনের পিছন কোণায় কি একটা ছটফট করে নড়তে 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 কাতরাচ্ছে, সেটা তার পক্ষে দেখা সম্ভব ছিল না। তাকে খুব কাছে গিয়ে তবেই দেখতে হয়েছিল যে এক বুড়ো, খুবই থুরথুরে বুড়ো, কাদার মধ্যে মুখ গুঁজে উপুর হয়ে শুয়ে আছে। আর তার প্রচণ্ড সব চেষ্টা সত্ত্বেও কিছুতেই উঠতে পারছে না, তার বিশাল দুই ডানায় কেবলই বাধা পেয়ে যাচ্ছে। সে খুব কাছে গিয়ে দেখলো যে সেটি একটি খুব থুরথুরে বুড়ো এবং কাদার মধ্যে মুখ গুঁজে শুয়ে আছে উপুর হয়ে, এবং প্রচণ্ড চেষ্টা করছে সে ওঠার, কিন্তু কিছুতেই উঠতে পারছে না। এবং তার সেই ওঠার জন্য বাধা হয়ে দাঁড়িয়েছে তার বিশাল দুটো ডানা, সেই ডানায় বারবার বাধা পাচ্ছে, যার ফলে সে কিছুতেই উঠতে পারছে না। ওরা তার দিকে এতক্ষণ ধরে খুব কাছে থেকে হাঁ করে তাকিয়েছিল যে পেলাইও আর এলিজেন্ডা খানিক বাদী তাদের প্রথম চমকটা জয় করে নিলে, বরং শেষটাই একে বেশ চেনা চেনা ঠেকল। তারা তো এতক্ষণ খুব হাঁ করেছিল, খুব স্বাভাবিকভাবেই, এরকম প্রাণী তারা আগে কখনো দেখেনি, তাই তারা একটু হতভম্বই হয়ে গিয়েছিল। তো যাই হোক, শেষ পর্যন্ত তারা তাদের সেই চমকটাকে কাটিয়ে উঠলো, তারা সাহস সঞ্চয় করতে পারলো এবং তাদের শেষ পর্যন্ত কোথাও মনে হলো চেনা জগতের কেউ বলে তাদের কাছে একটু চেনা চেনা ঠেকলো। তখনই সাহস করে তার সঙ্গে কথা কয়বার একটা চেষ্টা করলে তারা, আর উত্তরে সে খালাসিদের যেমন গলা ফাটিয়ে কথা বলার অভ্যেস থাকে, তেমনি ঋণে ঋণে গলায় কি এক দুর্বোধ্য বুলিতে জবাব দিলে, এবং তারা তখন সাহস সঞ্চয় করে তার সাথে কথা বলতে চাইল। তো তাদের প্রশ্নের উত্তরে সে খালাসিদের যেমন গলা ফাটিয়ে চিৎকার করে, ঠিক ওরকম একটা গলা ফাটিয়ে জোরে আওয়াজ করলো তারা, কিন্তু ঋণে গলায় কি একটা বললো, সে দুর্বোধ্য ভাষা, তা যা বোঝা যায় না, তারাও বুঝতে পারেনি। ওই কারণেই ওরা ডানা দুটোর ঝামেলা টামেলাকে বেমালুম কোনো পাত্তা না দিয়ে বেশ বুদ্ধিধারীদের মতোই সিদ্ধান্তে পৌঁছলো যে সে নিশ্চয়ই তুফানে উল্টে যাওয়া কোনো ভিনদেশি জাহাজের নিঃসঙ্গ ভরাডুবি নাবিক। তারা ওই ডানাটাকে বাদ দিলে তো মানুষ মানুষ বলে মনে হচ্ছে, সেই জন্য তারা ওই ডানার ঝামেলাটাকে বাদ দিল, বাদ দিয়ে নিজেদের মতো করে তাকে ভাবতে চেষ্টা করলো যে এরা নিশ্চয়ই কোনো জাহাজ ডুবে যাওয়া ডুবন্ত জাহাজের কোনো নাবিক। অথচ তবু তাকে দেখাবার জন্যে ওরা এক পড়শিনীকে ডেকে আনলে। সে আবার জীবন মৃত্যু সব ঘুঁজিরই হদিশ রাখে, আর তার দিকে শুধু একবার তাকিয়ে সে পরশিনীর ওদের বোঝাতে দেরি হলো না যে ওরা একটা মস্ত ভুল করেছে। তারা এই সিদ্ধান্ত নেওয়ার পরেও তাদের মনে হলো যে কাউকে একটু দেখানো দরকার বলে তারা অভিজ্ঞ জ্ঞানী সব জানতা তাদের যে পরশিনী, সে পরশিনীকে ডেকে পাঠালো এবং তিনি এসে তাদেরকে দেখা মাত্রই বলে দিলেন যে তাদের কোথাও একটু ভুল হয়েছে এবং সে মস্ত ভুল হয়েছে, তাদের মস্ত ভুল হয়েছে। সে ভুলটা কিরকম? এই যে এক দেবদূত, পরশিনী তাদের বললে, নিশ্চয়ই বাচ্চাকে নিয়ে যেতে আসছিল, কিন্তু বেচারা এমনই বুড়ো হাবড়া যে এই মুষল বৃষ্টি থেকে তাকে একেবারে পেড়ে ফেলেছে। পরশিনী এসে তাদেরকে বলে দিল যে তাদের মস্ত ভুলটা হচ্ছে এরকম, এ কোনো ওই ডুবন্ত জাহাজের নাবিক টাবিক নয়, এ আসলে একটা দেবদূত এবং এর একটা মতলব আছে, সে এসেছে তাদের এই বাচ্চাটিকে নিয়ে যেতে। অর্থাৎ এখানে বাচ্চাটিকে মানে দেবদূত সে বাচ্চা নিয়ে যাবে মানে স্বাভাবিকভাবে মৃত্যুর ইঙ্গিত করছেন তিনি। কিন্তু বেচারা এতই বুড়ো হাবড়া, আর এই মুষলধারে যে বৃষ্টি হচ্ছে 3 দিন ধরে, সেই জন্য সে আর পেরে ওঠেনি সেই কাজটা করতে, তার শক্তিতে কুলিয়ে ওঠেনি, বরং সে নিজেই কাবু হয়ে গেছে। পরের দিনই সবাই জেনে গেল যে পেলাইওদের বাড়িতে এক রক্ত মাংসের জ্যান্ত দেবদূতকে কয়েদ করে রাখা হয়েছে। জ্ঞানে ঝুনো এই পড়শিনীর বিচার বুদ্ধিকে কোনো পাত্তা না দিয়ে আর তার
তার কাছে তখন দেবদূত মাত্রই কোনো স্বর্গীয় ষড়যন্ত্রের পালিয়ে বাঁচা নিদর্শন। ওরা তাকে মুগুর পেটা করে মেরে ফেলতে কোনো সায় পেলে না। পরদিন তো গোটা পাড়া জেনে গেছে যে তাদের বাড়িতে একটা রক্ত মাংসের দেবদূত এসেছে এবং তারা তাকে বন্দি করে রেখেছে। এই যে বিচক্ষণ সবজান্তা পরশিনী, তার বিচার বুদ্ধিতে মনে হয়েছিল যে এই দেবদূত মাত্রই কোনো যে দেবদূত এখানে নেমেছে সে হচ্ছে স্বর্গীয় ষড়যন্ত্রের পালিয়ে বাঁচার নিদর্শন। আর সেখানে যে তাদের বাচ্চাটিকে নিতে এসেছে সে নিশ্চিত। সেজন্য তারা তাকে বলল যে একে মুগুর পিটিয়ে মেরে ফেলা উচিত। কিন্তু এই পেলাইওরা সেই কথাতে খুব একটা সায় পেল না। তাকে যে এখনই মুগুর পেটা করে মেরে ফেলতে হবে এই কথাতে তারা সায় পেল না। সেই জন্য তারা তাকে মুগুর পেটা করে মারল না। বরং সে কি করলো, যেহেতু তাদের বাচ্চা, তাদের কোথাও একটু মনে হলো যে সত্যি তাদের বাচ্চা যদি ক্ষতি করে, সেই জন্য তারা আগে ভাগে সাবধান হয়ে রইল। তারা কি করলো, রান্নাঘর থেকে পেলাইও সারা বিকেল তার উপর নজর রাখলে। তাদের পালের খাটো মুগুরটাই সে সশস্ত্র। সে অস্ত্র ধরে অপেক্ষা করছে যে যদি তাদের বাচ্চাটা সত্যিই কোনো ক্ষতি করে তাহলে সে মুগুর পেটা করবে। আর রাত্রি শুতে যাবার আগে তাকে সে কাদা থেকে হিঁচড়ে টেনে নিয়ে গিয়ে তাদের জাল ঘেরা মুরগির খাঁচাটাই বন্ধ করে রাখলে এবং রাতের বেলাতে তাকে তারা টেনে নিয়ে গিয়ে তাদের সেই জাল ঘেরা খাঁচাটার মধ্যে তাকে বন্দি করে রাখলো। মাঝরাত্রিরে বৃষ্টি যখন ধরে এলো, পেলাইও আর এলিজেন্দা তখনও একটার পর একটা কাঁকড়া মারছে, কারণ তাদের মনে হয়েছে এই কাঁকড়া থেকে বুঝি তাদের সন্তানের জ্বর হয়েছে, সেই জন্য তারা কাঁকড়াগুলো মেরিয়ে চলেছে। একটু বাদেই বাচ্চাটাও জেগে উঠল মস্ত এক খাই নিয়ে, তার গায়ে আর জ্বর নেই। তখন ওরা একটু দরাজদিল হয়ে উঠল। ঠিক করলে যে ওই দেবদূতকে ওরা 3 দিনের উপযোগী টাটকা জল আর খাবার দাবার দিয়ে একটা ভেলায় করে বার দরিয়ে তারা নিয়তির কাছে ছেড়ে দিয়ে আসবে। খুব স্বাভাবিক, তাদের সন্তানের জ্বর ছেড়ে গেছে এবং সে খাই করে কেঁদে উঠেছে, আওয়াজ করে উঠেছে। অর্থাৎ এই খাই করে আওয়াজ করে ওঠাটা স্বাভাবিকতার লক্ষণ। সেজন্য তারাও খুব খুশি হলো যে তাদের সন্তান সুস্থ হয়ে উঠছে। তাই তাদের মনটা খুব ভালো হয়ে গেল, অনেকটাই ভালো হয়ে গেল। তারা দিল দরিয়া হয়ে উঠল। তাই তারা ঠিক করলো একে 3 দিনের মতো টাটকা জল আর খাবার দিয়ে তারা ভেলা কলা গাছের ভেলা হতে পারে, কাঠের ভেলা হতে পারে, সেই ভেলায় করে তারা সমুদ্রে ছেড়ে দিয়ে আসবে। কিন্তু উষার প্রথম আলো ফোটবা মাত্র যখন ওরা উঠোনে গিয়ে হাজির হলো, ওরা দেখতে পেলে পুরো পাড়াটাই মুরগির খাঁচার সামনে দাঁড়িয়ে দেবদূতকে নিয়ে মজা করছে, রঙ্গতামাশা করছে। কারো মধ্যে কোনো সম্ভ্রম নেই। তাদের মধ্যে দিয়ে তাকে ছুঁড়ে দিচ্ছে খাবার, যেন সে আদপেই কোনো অতি প্রাকৃত জীব নয়, বরং যেন সে এক সার্কাসের জন্তু। সেই উষার আলো একেবারে ভোরের পরই যে সেই উষার আলো ফোটা মাত্রই তারা উঠোনে কি দেখতে পেল, তারা দেখলো যে পুরো পাড়াটা সে মুরগির খাঁচার সামনে দাঁড়িয়ে আছে। যাকে সে পরশিনী দেবদূত বলে আখ্যা দিয়েছে, তাকে তারা দেখতে এসেছে এবং তাকে নিয়ে তারা মজা করছে, রঙ্গতামাশা করছে। কোথাও কোনো মাত্র সম্মান নেই, সম্ভ্রম বোধ নেই। খাবার ছুঁড়ে দিচ্ছে তাকে, এবং তাদের ব্যবহার দেখে মনে হচ্ছে না যে একে তারা কোনো অতি প্রাকৃতিক জীব বলে মনে করছে, বরং তারা মনে করছে সার্কাসের কোনো জন্তু। তাদের এই ব্যবহার দেখে এটা মনে হচ্ছে। সকাল 7টার আগেই পাদ্রে গনশাকা এসে হাজির। এই অদ্ভুত খবরে বেশ শঙ্কিত হয়েই হন্তদন্ত হয়ে তিনি ছুটে এসেছেন। 7টার আগেই পাদ্রে গনশাকা, পাদ্রে হচ্ছে যাজক, ধর্মযাজক, তার নাম গনশাকা, তিনি এসে হাজির হয়েছেন। এই অদ্ভুত খবরে বেশ শঙ্কিত মানে একটু কোথাও হলে শঙ্কা মানে ভয় পেয়ে যাওয়া। তিনি হন্তদন্ত হয়ে ছুটে এসেছেন। তার কোথাও এখানে একটা অস্তিত্ব সংকটের সন্দেহ দানা বেঁধেছে যে তাকে বলা হয়েছে দেবদূত, সে দেবদূত সরাসরি দেবতার সঙ্গে তার সম্পর্ক, এটা তার মানতে কোথাও হলে একটু কষ্ট হচ্ছে। সেজন্য সে সকালবেলাতেই হন্তদন্ত হয়ে ছুটে এসেছে তাকে দেখতে। ততক্ষণে ভোরবেলাকার দর্শকদের মতো অত রংবাজ নয় এমন দর্শকরা এসে হাজির হয়েছে, এবং তার সাথে সাথে আরও আর একদল দর্শক এসেছে। ভোরের দর্শকরা চলে গেছে। এই দর্শকগুলো ওদের মতো রকম রংবাজ নয়, এর একটু শিক্ষিত, ভদ্র, মার্জিত। আর তারা বন্দির ভবিষ্যৎ নিয়ে নানা রকম জল্পনা কল্পনা করতে শুরু করে দিয়েছে। তাদের মধ্যে সবচেয়ে সরল লোকটা ভেবে ফেলেছে যে একে সারা জগতের পুরপিতা নাম দেওয়া উচিত। অপেক্ষাকৃত কঠিন হৃদয়ের লোকেদের মনে হলো
একে এক 5 তারা সেনাপতির পদে উন্নীত করে দেওয়া হোক, যাতে সে সব যুদ্ধ বিগ্রহী জিতিয়ে দিতে পারে। কিছু কিছু দূরদর্শীর মনে হলো তাকে দিয়ে যদি পৃথিবীতে কোনো ডানাওয়ালা জাতির জন্ম দেওয়ানো যায়, তবে সে জাতি হবে জ্ঞানে গুণে সবার সেরা, আর তারাই তখন বিশ্ব ব্রহ্মাণ্ডের দায়িত্ব নিয়ে নেবে। খুব স্বাভাবিকভাবেই যারা এসেছে তারা তাদের বুদ্ধিমতো নানা রকম অভিমত পোষণ করছে। এর মধ্যে সবচেয়ে যে সরল লোকটি ছিল, সে বলল একে জগতের পুরো পিতা মানে নগরপাল বা নগর রক্ষক করে দেওয়া হোক, তাহলে সে সব কিছুই দেখাশোনা করতে পারবে। এবং অপেক্ষাকৃত একটু কঠিন হৃদয়ের যে তার মনে হলো না, একে একটা 5 স্টার সেনাপতি করে দেওয়া হোক, যে একাই সমস্ত যুদ্ধ জয় করবে, তাহলে দেশের আর কাউকে যুদ্ধ বিগ্রহ নিয়ে কিছু ভাবতে হবে না, সবই দিয়ে তারা জয়ী হয়ে উঠবে। আবার কারো মনে হলো যে, কোনো দূরদর্শী ব্যক্তিদের মনে হলো যে একে যদি একটা, এর যে ডানা আছে দেখে তার মনে হলো যে ডানাওয়ালা যদি আর একটা কোনো জাতির জন্ম দেওয়ানো যায়, তাহলে তারা জ্ঞানে গুণে শ্রেষ্ঠ হবে এবং বিশ্ব ব্রাহ্মণ্ড তারাই দেখাশোনা করবে, তাই বিশ্ব ব্রাহ্মণ্ডের তারা দায়িত্ব নেবে। এটা একটা বেশ ভালো ব্যাপার হবে। কিন্তু পাদ্রেগণ শাখা যাজক হবার আগে ছিলেন হট্টাকাট্টা কাঠুরে। তারের বেড়ার পাশে দাঁড়িয়ে তিনি মুহূর্তে জেরা করবার জন্য প্রশ্নোত্তর সব ভেবে নিলেন, আর ওদের বললেন দরজাটা খুলে দিতে, যাতে ভেতরে গিয়ে কাছে থেকে তিনি ওই হতশ্রী করুণ লোকটাকে দেখে নিতে পারেন, যাকে তখন এই ভ্যাবাচাকা খাওয়া মন্ত্রমুগ্ধ মুরগির ছানাগুলোর মধ্যে এক অতিকায় জরাজীর্ণ মুরগির মতো দেখাচ্ছিল। এই যে ধর্মযাজক গনসাগা, তিনি যাজক হবার আগে হট্টাকাট্টা একটা কাঠুরে ছিলেন। তিনি এসে ঠিক করলেন যে বেড়ার ভিতরে তিনি যাবেন এবং সেখানে গিয়ে তাকে যাচাই করে দেখবেন, এবং তার জন্য তিনি প্রশ্ন উত্তর দুটোই ভেবে নিয়েছেন। মানে সাধারণত কি হয়, আমরা প্রশ্ন করি, উত্তরটা কিন্তু যাকে করি প্রশ্নটা তার কাছে থাকে, কিন্তু উত্তরটাও কি হবে সেটাও তিনি ভেবে নিয়েছেন। অর্থাৎ তার মনোমতো যদি উত্তরটা না হয়, তাহলে তিনি বুঝে যাবেন তার সম্পর্কে তিনি কি বক্তব্য পেশ করবেন। সবটাই তার ঠিক হয়ে গেছে, এবং যেহেতু তিনি ধর্মযাজক তাই তার কাছে একটা আলাদা ক্ষমতা আছে, সেই জন্য সকলেই বেড়ার বাইরে থেকে দেখলেও তিনি কিন্তু ভিতরে ঢুকবেন, সেজন্য তিনি সেটা খুলে ভিতরে ঢুকতে চাইলেন। যাকে তখন ওই ভ্যাবাচাকা খাওয়া মন্ত্রমুগ্ধ মুরগির ছানাগুলোর মধ্যে এক অতিকায় জরাজীর্ণ মুরগির মতো দেখাচ্ছিল। এই বিশাল ডানাওয়ালা থুত্থুরো বুড়োকে একটা ভ্যাবাচাকা জরাজীর্ণ মুরগির মতোই লাগছিল মুরগির খাঁচায়। সে শুয়ে আছে এক কোনায়, খোলা ডানাগুলো সে শুকোচ্ছে রোদ্দুরে, চারপাশে ছড়িয়ে আছে ফলের খোসা, ছোট হাজিরির উচ্ছিষ্ট। ভোর ভোর ওটা দর্শকরা এসে যেসব তাকে ছুঁড়ে দিয়েছিল, তার সেই খাঁচার মধ্যে পড়ে রয়েছে ফলের খোসা, ছোট হাজরি মানে ইউরোপীয় কায়দায় প্রাতরাশ, জলযোগ। সে জলযোগ করার পর যে বাড়তি খাবার তাকে ছুঁড়ে দিয়েছে, বাড়তি খাবারটা তার কথা বলছে এখানে, সেই খাঁচার মধ্যে এসব পড়ে রয়েছে। পাদ্রে গনসাগা যখন মুরগির খাঁচার মধ্যে ঢুকে পড়ে তাকে লাতিনি সুপ্রভাত জানালেন, জগতের ধৃষ্ট তার অধ্যত্ত তার অচেনা বলে সে শুধু তার প্রত্নপ্রাচীন চোখ তুলে গুনগুন করে কি একটা বললে তার ভাষায়। সে পাদ্রে গনসাগা সেই খাঁচার মধ্যে ঢুকলেন এবং লাতিনে তাকে সুপ্রভাত জানালেন, কিন্তু লাতিন সে বোঝে না, সে ওই প্রাচীন রোমের ভাষা বোঝে না, সেজন্য সে তাকে ওই ভাষায় উত্তর দিতেও পারলেন না, এবং জগতের যে স্পর্ধা বা উদ্ধত্ত সেটাও সে জানে না। সেজন্য সে তার অতি প্রাচীন অর্থাৎ প্রত্নপ্রাচীন অতি প্রাচীন চোখ তুলে কি সে তার নিজের ভাষায় গুনগুন করে বলল, সেটাও কেউ বুঝতে পারল না। এই যে এক জোচ্চোর ফেরেববাজ, এই বিষয়ে তল্লাটের যাজনপল্লীর এই পুরুত্রীর মনে প্রথম সন্দেহের দানাটা বেঁধে উঠল, বিশেষত যখন দেখতেই পেলেন যে এই ঈশ্বরের ভাষাই বোঝে না, কিংবা জানেও না কি করে ঈশ্বরের উজিরে নাজিরদের সম্ভাষণ করতে হয়। এবং সে ঠিক করে ফেলল, সে বুঝে নিল যে ঈশ্বরের ভাষা বোঝে না এবং ঈশ্বরের উজির নাজির, তিনি নিজেকে ঈশ্বরের উজির নাজির মনে করছেন। উজির হচ্ছে মন্ত্রী শ্রেণীর কর্মচারী আর নাজির হচ্ছে আদালতের কর্মচারী, এবং তিনি নিজেকে মানে ধর্মীয় পদে ঠিক ওরকম একটা জায়গাতেই দাঁড় করান। তো এই ব্যক্তিকে কিভাবে সম্ভাষণ করতে হয় সেটা সে জানে না, সেজন্য তার মনে হলো যে সে জোচ্চোর এবং ফেরেববাজ।
তারপর তিনি খেয়াল করে দেখলেন যে খুব কাছে থেকে নজর করলে তাকে বড্ড বেশি মানুষ মানুষ দেখায়। তার গা থেকে বেরোচ্ছে খোলামেলার এক অসহ্য গন্ধ, তার ডানাগুলোর পিছন দিকে গজিয়েছে নানা রকম পরভৃত, আর তার প্রধান পালকগুলোর সঙ্গে দুর্ব্যবহার করছে পার্থিব সব হাওয়া। দেবদূতের সগর্ব মর্যাদার সঙ্গে তুলনা করা যায় এমন কিছুই তার নেই। এবং তিনি আরো খেয়াল করলেন, খুব কাছে থেকে দেখে তাকে মনে হলো বড্ড বেশি মানুষ মানুষ, এখানে দেবতার কোনো চিহ্ন নেই। এবং তার আরো মনে হলো যে এই যে পরভৃত মানে কাকের বাসায় অন্য কেউ পালিত হয়, তাহলে এই ডানাতেও ওরকম অনেক কিছু গজিয়ে উঠেছে। তো যদি সে দেবতাও হতো তাহলে তার ডানা এরকম কেউ গজাতে পারতো না। এবং তার উপরে যে পার্থিব হাওয়া লেগেছে, দেবতার গায়ে পার্থিব হাওয়া লাগতে পারে না। তো সেটা দেবতার ঐশ্বরিক ক্ষমতা, কিন্তু এই ডানাওয়ালা বুড়ের সেই ক্ষমতা নেই, সেজন্য পার্থিব হাওয়া তার গায়ে লেগেছে। এই সব কিছু মিলিয়ে তাকে যে দেবতা বলা যায় না, দেবতার মর্যাদা দেওয়া যায় না, এটা তিনি নিশ্চিত হলেন। সেটা তিনি খেয়াল করলেন। তারপর তিনি মুরগির খাঁচা থেকে বেরিয়ে এলেন এবং ছোট্ট একটি কথামৃত আওড়ে কৌতূহলীদের হুঁশিয়ার করে দিলেন, ছলা কলাহীন সাদাসিধে অকপট লোক হবার ঝুঁকি কতটা। এখানে তিনি নিজেকে এবং তার আশপাশের যে মানুষগুলো তাদেরকে তিনি সতর্ক করে দিলেন এবং বলতে চাইলেন যে তারা উভয়ই হচ্ছে ছলাকলাহীন সাদাসিধে অকপট মানুষ। এবং এই অকপট মানুষ হলে, এরকম মানুষ হলে বিপদ কতটা, ঝুঁকি কতটা, সেটাও তিনি সতর্ক করে দিলেন। তিনি ওদের মনে করিয়ে দিলেন যে রোমান ক্যাথলিকদের হুল্লোড়ে উৎসবে এসে কৌশলে আচমকা ল্যাং মেরে দেবার একটা বিষম বদভ্যেস আছে শয়তানের, যাতে সাবধানীদের সে বেকায়দায় ফেলে দিতে পারে, বিপথে নিয়ে যেতে পারে। তিনি তাদেরকে মনে করিয়ে দিলেন কি, রোমান হচ্ছে প্রাচীন রোম সাম্রাজ্যের অধিবাসী, ক্যাথলিক খ্রিস্ট ধর্মের রক্ষণশীল যে ভাগটা তারা ক্যাথলিক। তো তিনি এখানে মনে করিয়ে দিলেন যে এই রোমান ক্যাথলিকদের হুল্লোড়ে উৎসবে শয়তান আচমকায় ল্যাং মেরে অসাবধানীদের ফেলে দিতে পারে এবং তাদেরকে বিপথেও নিয়ে যেতে পারে। সেই জন্য তাদেরকে তিনি সতর্ক করে দিলেন। তিনি যুক্তি দিয়ে বোঝালেন যে কোনো ডানা যদি কোনো বাজ পাখি আর উড়োজাহাজের তফাৎ নির্ধারণ করে নেবার কোনো আবশ্যিক উপাদান না হয়, তবে দেবদূতদের শনাক্ত করবার বেলায় ডানার গুরুত্ব তো আরোই কম। তিনি আরও তাদেরকে বোঝালেন যে এই যে দেবদূতের ডানা বলা হচ্ছে, এই ডানা দেখে যদি আমরা তফাৎ করতে না পারি যে সেটা দেবদূতের না মানুষের, অর্থাৎ বাজ পাখি দেখে যদি আমরা মনে করি সেটা উড়োজাহাজ, সেটা আমাদের বড্ড বেশি বোকামি হবে। ঠিক এরকম ডানা দেখে যদি আমরা মনে করি যে সে দেবদূত, তাহলে সেটাও আমাদের পক্ষে যথেষ্ট বোকামি। তাই ডানা থাকলে সে দেবদূতের মর্যাদা পেতে পারে না, এটা তিনি বুঝিয়ে দিলেন। ডানা থাকলে যেমন উড়োজাহাজ হবে না, ঠিক তেমনি ডানা থাকলেও সে দেবদূত হবে না, এটা পরিষ্কার করে দিলেন। তৎসত্ত্বেও তিনি কথা দিলেন যে তিনি তার বিশপকে একটি চিঠি দেবেন, যাতে বিশপ তার গির্জা শাসিত পল্লীর আর্চ বিশপকে লিখতে পারেন, আর তিনি তারপর লিখতে পারেন সর্বোচ্চ মহান্তকে, যাতে উচ্চতম আদালত থেকে সর্বাধিনায়কের চূড়ান্ত রায়টি পাওয়া যায়। এই যে বৃদ্ধ লোকটির আচরণ, তাতে তো মোটেই গণশাখা খুশি হয়নি। সেই জন্য তিনি তার এই আচরণের জন্য, এবং শুধু খুশি হননি না, মানে তার মনে হয়েছে সে খুব অন্যায় করেছে, অপরাধ করেছে, যা যা কিছু দেখিয়েছে সেটা মোটেই ভালো নয় এবং তার শয়তানের লক্ষণ বলেই মনে হলো। তাই এই সমস্ত কিছু নিয়ে তিনি নালিশ করবেন কার কাছে? বিশপের কাছে। এবং বিশপ নালিশ করবেন কার কাছে? আর্চ বিশপের কাছে লিখবেন সেই বিষয়টাকে, এবং আর্চ বিশপ যাবে মাহান্তের কাছে, তিনি লিখিত জানাবেন, এবং সেখান থেকে চূড়ান্ত রায় আসবে এই বৃদ্ধ লোকটির জন্য। এখানে বিশপ হচ্ছে একটি জেলার দায়িত্বপ্রাপ্ত খ্রিস্ট ধর্ম গুরু, আর আর্চ বিশপ হচ্ছেন সর্বোচ্চ বিশপ, আর মহন্ত হচ্ছে মঠের অধ্যক্ষ। তো সর্বোচ্চ মহান্ত, সে মহান্তর কাছ থেকে রায় আসবে এই বৃদ্ধ লোকটির জন্য কি শাস্তি প্রযোজ্য হতে পারে। এবার আমরা এই গল্পের প্রেক্ষাপটে লেখকের ম্যাজিক রিয়েলিজম বা জাদু বাস্তবতা নিয়ে আলোচনা করতে পারি। গল্পটি পড়তে পড়তে আমাদের মনে হতে পারে যে এটি একটি অবাস্তব গল্প, কিন্তু একেবারেই তা না, গোটা গল্পটাই বাস্তব। এখানে তিনি একটি কাল্পনিক বিষয়কে অবলম্বন করেছেন, সেটি হলো ডানাওয়ালা থুত্থুরে বুড়ো। এই ডানাওয়ালা থুত্থুরে বুড়োকে কেন্দ্র করেই কিন্তু গোটা গল্পটা আবর্তিত হয়েছে।
আসলে তিনি এই ম্যাজিক রিয়েলিজমকে অবলম্বন করেই সমাজের বিভিন্ন শ্রেণীর মানুষের চরিত্র বৈশিষ্ট্যগুলোকে তুলে ধরতে চান এবং তিনি সেক্ষেত্রে সফল হয়েছেন। হুজুগ, সংস্কার, স্বার্থপরতা, সুযোগ সন্ধান, সরল বিশ্বাস, মানব সমাজের এমন সব নানামুখী চরিত্র বৈশিষ্ট্যের উন্মোচন ঘটানোই ছিল তার লক্ষ্য। তো সেদিক থেকে তিনি সফল। আমরা এই গল্পের মধ্যেও দেখেছি এই ধরনের নানা চরিত্রের উন্মেষ। এখানে আমরা যদি হুজুগে মানুষের কথা বলি তাহলে দেখব যে দলে দলে মানুষ দেখতে আসছে এই ডানাওয়ালা থুতরে বুড়োকে, এবং সেখানে তারা কি ধরনের আচরণ করছে সেটাও আমরা প্রত্যক্ষ করছি। এই শ্রেণীর মানুষ কিন্তু চিরন্তন, সর্বত্র বিরাজমান, যার ফলে একে আমরা কিছুতেই বলতে পারি না যে অবাস্তব একটা বিষয়। তারপর আমরা দেখলাম সব জানতা যে বড়শিনী, তার কথা। এই মানুষও একেবারেই সমাজের মধ্যে বর্তমান। তো সেখানে এও কিন্তু একেবারেই বিরল ঘটনা তো নয়, অবাস্তব একেবারেই না। যত্রতত্র আমরা এই ধরনের সব জানতা মানুষকে দেখি, যাদের জ্ঞান খুব সীমিত কিন্তু নিজেকে ভীষণ জ্ঞানী মনে করে, এবং তার সেই সীমিত জ্ঞানের বহরটা দেখানোর জন্য কিভাবে মানুষকে বিভ্রান্ত করে সেটাও আমরা দেখলাম। যেখানে তারা এলিজেন্তা এবং প্লায়োকে বলল যে তাদের ছেলেকে নাকি সে নিয়ে যেতে এসেছে, অর্থাৎ সে নিয়ে যাবে মানে তার মৃত্যুর কথা বলতে চেয়েছে এখানে। তো সেটা যে সত্য নয়, অথচ তিনি নির্বিকারভাবে বলে গেলেন যে এরকম একটা উদ্দেশ্যের কথা। তো এ ধরনের চরিত্র কিন্তু আমরা বাস্তবে দেখতে পাই। এবার আসি পাদ্রে গনসাগার কথায়। তিনি একজন ধর্মীয় যাজক। তার ধর্মীয় প্রবণতাকে প্রবলভাবে বজায় রাখতে চান। এই দেবদূতের কথা শুনে তিনি শঙ্কিত। দেবদূত অর্থাৎ দেবতার সঙ্গে তার সরাসরি সম্পর্ক। এখানে সমাজে যাজকের ধর্মীয় ক্ষমতা কমে যেতে পারে এই ভয় পাদ্রে গনসাগা পেয়েছেন। তিনি যে একজন ধর্মযাজক এবং সেই দম্ভ স্পর্ধায় ভর করে তিনি দেবদূতকে জেরা করেন। সেখানে তার প্রশ্নের উত্তর মনোমত না হয় তাকে তিনি জোচ্চোর, ফেরেববাজ, শয়তান এসব আখ্যায়িত করেন এবং খাঁচার বাইরের মানুষজনদের দেবদূত সম্বন্ধে বিরূপ মন্তব্য করে সাবধান করে দেন। এতেই ক্ষান্ত হলেন না। তিনি সর্বোচ্চ মহান্তের কাছ থেকে যাতে সে শাস্তির আদেশ পায় তার ব্যবস্থাও করলেন। আসলে এই ধর্মযাজক সমাজে নিজের অহংকার, স্পর্ধা, অস্তিত্ব বজায় রাখার জন্য এই দেবদূতের অস্তিত্ব চিরতরে রূপ করতে চাইলেন। এরকম চরিত্রও আমাদের চেনা, তাই অবাস্তব নয়, বাস্তবতায় মোড়া এই গল্প। আজ এই পর্যন্তই, পরে আবার পরের পর্ব নিয়ে আসছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো।